সব সময় কি ভালোই বলবে লোকে? মন্দ কথাও শুনতে হবে কিছু। তাই বলে কি ভেঙে পড়বে শোকে? তাতেই এমন মাথা করবে নিচু? এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। দর্শক, পড়ছিলাম শঙ্খ ঘোষের কবিতা বিশ্বাস। আজ এই বিশিষ্ট শক্তিমান কবি এবং সাহিত্য সমালোচকের জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের সকাল। শুভ সকাল দর্শক। হিমেল স্নিগ্ধতা নিয়ে পুরোটা দিন ভালো কাটুক এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ বুধবার 22 মাঘ 1431 বঙ্গাব্দ এবং 5 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, শুরুতেই আপনাদের আজকে একটু তথ্য জানিয়ে দিই। সুন্দরবন থেকে 15 জেলেকে গত 26শে জানুয়ারি অপহরণ করেছে বনদস্যুরা। অপহরণের কয়েকদিন পার হলেও জেলেদের খোঁজ মেলেনি। এ বিষয়ে আমরা সবশেষ খবর জানবো। বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। এই যে 26শে জানুয়ারি 15 জন জেলেকে অপহরণ করা হয়েছে, এখনো কোনো খোঁজ মেলেনি, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সারিকা, শুভ সকাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আমি তার আগে যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে উপকূলীয় জেলা বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী এই এলাকায় কিন্তু গভীর সমুদ্র কাছে হওয়ার কারণে কিন্তু জেলেরা বঙ্গোপসাগর নির্ভর তাদের জীবনযাপন করে থাকে। কিন্তু সাম্প্রতিককালে কিন্তু বেশ বনদস্যু এবং জলদস্যুরা কিন্তু ওই সব জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। যখন তারা বলা যায় যে সীমা লঙ্ঘন করছিল, তখন সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নেয় এবং কঠোর পদক্ষেপের কারণে বিভিন্ন বনদস্যুকে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, আবার কখনো তাদের আটক হয়েছে। শুধু তাই নয়, একটা পর্যায়ে দেখা গেছে যে সরকার তাদের বলেছে যে তাদের আত্মসমর্পণ করার জন্য। পর্যায়ক্রমে কিন্তু বেশ কয়েকটি বাহিনী কিন্তু আত্মসমর্পণ করে। এই সুবাদে 2018 সালের 1 নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তারপর কয়েক বছর কিন্তু ভালোই চলছিল। হঠাৎ করে গেল 5 আগস্টের পরে কিন্তু সুন্দরবনে একাধিক বাহিনী তারা কিন্তু নেমে যায়, তারা এই দস্যুবৃত্তি করার জন্য। আমরা খবর পেয়েছিলাম গেল 26 জানুয়ারি বঙ্গোপসাগরের যে দুবলাচর রয়েছে, দুবলাচরে যেসব জেলেরা মাছ ধরতো তারা যখন গভীর সমুদ্রে গিয়েছে, সেখান থেকে 15 জন জেলে মান্দারবাড়িয়া এলাকায় 26 জানুয়ারি রাতে কিন্তু তাদের অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ আদায় করা হচ্ছিল, আদায় করে আসছে তারা, কিন্তু এখনও তারা ছাড়া পায়নি। এবং ওই দিনে কিন্তু আরও বেশ কয়েকজন বনদস্যু জেলেদের ধরলে জেলেরা তাদের সঙ্গে মারামারি করে 3 দস্যুকে ধরে পিটুনি দিয়ে কোস্টগার্ডকে হস্তান্তর করে। তো এই এখন যে 15 জন যেসব জেলে রয়েছে যারা অপহৃত, তাদের বাড়ি বাগেরহাটে 3 জন, খুলনা 1 জন এবং 11 জন কিন্তু সাতক্ষীরা রয়েছে। কিন্তু তারা কিন্তু এখনও মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আসতে পারেনি। তাদের পরিবার যেটা বলছে যে মুক্তিপণ দেওয়ার জন্য চাপ দিচ্ছে পরিবারকে ফোন করে, এবং সেখানে জন প্রতি 3 লাখ টাকা নাকি দেওয়া হবে, এভাবে আমরা পরিবারের কাছ থেকে শুনেছি। যে আসলেই এইসব দরিদ্র জেলেদের পক্ষে এটা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো তারা কিন্তু একদিকে জেলেরা যেমন নির্যাতিত হচ্ছে বলে পরিবার জানিয়ে তাদের মারপিট করা হচ্ছে, এবং যদি মুক্তিপণ দেওয়া না হয়, মুক্তিপণের চাঁদা যদি টাকা না দেওয়া হয়, তাহলে পরিবারকে জানাচ্ছে বনদস্যুরা বা জলদস্যুরা যে তাদেরকে হত্যা করা হবে। তো এই অবস্থায় কিন্তু পরিবার খুব অনেক কঠিনভাবে দিন যাপন করছে, হতাশার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে কিন্তু দিন যাপন করছে। এখানে কিন্তু এইসব জেলারা কিন্তু অনেকে আপনার চড়া সুদে টাকা নিয়ে কিন্তু এই গভীর সমুদ্রে যায়। একটা ট্রলার গভীর সমুদ্রে যেতে 30 থেকে 40 লক্ষ টাকা কিন্তু খরচ হয়। সেখানে যে কয়জন জেলে থাকে এবং যে গভীর সমুদ্রে সেখানে যে তাদের খরচ, তেল খরচ সহ বিভিন্ন যে আনুষঙ্গিক খরচ, সেটা নিয়ে এমনই পড়ে যায়। তো সেক্ষেত্রে এইসব চড়া সুদে তারা ধার করে নিয়ে যারা জীবিকা তাগিদে কিন্তু ওখানে যায়, এখন কিন্তু তারা অনিশ্চয়তার মধ্যে আছে এবং পরিবার তারা হাউমাউ করে কান্নাকাটি করছে যে এই টাকা তারা কিভাবে পরিশোধ করবে। সেক্ষেত্রে ভুক্তভোগী এবং যারা সচেতন মহল তারা জানিয়েছে যে এই সব জেলেদের আসলে
আত্মসমর্পণ করার সুযোগ দেওয়ার কারণেই কিন্তু তারা আবার কিন্তু বেঁকে বসেছে। সুতরাং তাদের আইনের আওতায় আনতে হবে যে কোনোভাবে। উপকূলীয় যারা আছে, কোস্টগার্ড আছে, উপকূলে যারা কাজ করে তাদের যেখানে ঘাঁটি আছে, দুবলাচরে আছে র্যাব, পুলিশ সহ নৌ পুলিশ, তারা যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে এবং প্রতিনিয়ত কিন্তু এইসব বনদস্যুরা কিন্তু তাদের তাণ্ডব চালিয়েই যাবে। এই ছিল বাগেরহাট থেকে আপাতত সর্বশেষ। আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গেল 26শে জানুয়ারি 15 জন জেলেকে বনদস্যুরা অপহরণ করে এবং এখনও তারা নিখোঁজ রয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। দর্শক, আমরা এবারে চলে যাব আমাদের নিয়মিত আয়োজনে। আমরা চলে যাব পত্রিকায়, দেখে নেব পত্রিকাগুলোর প্রথম পাতার সব প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা তবে শুরু করছি সমকালের শিরোনামগুলো দিয়ে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা, টিসিবি ট্রাক সেল বন্ধ, বাতিল হওয়া 43 লাখ পরিবার কার্ডের শূন্যস্থান পূরণ হয়নি, বাড়তি টাকা চায় খাদ্য মন্ত্রণালয়। অনিয়ম রোধে তালিকা হালনাগাদ করার জন্য বন্ধ বা আংশিক চালু থাকা কর্মসূচি দ্রুত পুরোপুরি চালু করা প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ। একটি ছবি দেখানো হয়েছে এখানে। যুক্তরাষ্ট্র সহ 5 দেশ এখনও দেয়নি তথ্য। রিজার্ভ চুরির 9 বছর, বিদেশি 76, বাংলাদেশ ব্যাংকের 14 কর্মকর্তার সংশ্লিষ্টতা। ভুল ধারায় মামলা, এখন 2 সংস্থার টানাটানি। বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট, সংস্কার কমিশনের 30 প্রস্তাব। উপজেলায় যাবে বিচারিক আদালত, বিভাগে হাইকোর্ট, স্বাধীন তদন্ত সংস্থা ও বাণিজ্যিক আদালতের সুপারিশ। দর্শক, সমকালের কয়েকটি শিরোনাম আমরা দেখে নিচ্ছিলাম প্রথম পাতার। আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতায়। গণহত্যার ঘটনায় তদন্ত চলছে, হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে 16টি। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। পুরনো 4টি বিভাগকে 4টি প্রদেশ করা সহ শতাধিক সুপারিশ থাকছে। সাভার গণহত্যা, হাসিনা পালানোর পরও 6 ঘন্টায় 15 জনকে হত্যা। 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে যান, তখনও ঢাকার অদূরে সাভারে চলছিল গণহত্যা। তাই নিয়ে শিরোনাম করা হয়েছে প্রথম আলোতে। আগে শত্রু মনে হতো একটা, এখন মনে হচ্ছে চতুর্মুখী, বিশেষ সাক্ষাৎকারে বলেছেন নাহিদ ইসলাম। দর্শক, এই ছিল প্রথম আলোর সব প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব কালের কণ্ঠে। এজেন্সির লোভে টিকিট দুর্মূল্য, বিমান টিকিটের দাম বাড়াচ্ছে ইচ্ছা মতো, জিম্মি প্রবাসী, হজগামী ও সাধারণ যাত্রী। এবার তালিকায় যুক্ত হচ্ছে 50 লাখ নতুন ভোটার। নতুন নারী ভোটার 16 লাখ, মৃত ভোটার বাদ 15 লাখ 23,000। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন। পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা কামনা ডক্টর ইউনূসের। কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সে দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে 8 ফেব্রুয়ারি। এ মাসেই দলগুলোর সঙ্গে বৈঠক। আমরা সমকালেও পড়ছিলাম, গতিহারা সর্বজনীন পেনশন কর্মসূচিতে আস্থায় মাত্র 10% গ্রাহক, বৈষম্য থাকায় আস্থার ঘাটতি। জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত গ্রাহক 3,73,224 জন। এ পর্যন্ত চাঁদা জমা হয়েছে প্রায় 155 কোটি টাকা। দর্শক, এই ছিল কালের কণ্ঠের শিরোনামগুলো। আমরা চলে যাব যুগান্তরে। ফিরবে পাচারের অর্থ, চুক্তি হচ্ছে 3 আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে। উদ্ধারকৃত অর্থের বিপরীতে দেয়া হবে 10 ভাগ কমিশন। দর্শক, মূল্যস্ফীতিতে আরও আঘাতের শঙ্কা, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব, ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27 দেশ ও চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে। একক কর্তৃত্ব হারাচ্ছে প্রশাসন ক্যাডার। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ। প্রায় প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি করা হয়েছে। দর্শক, যুগান্তর তো পড়ছিলাম, যুগান্তরের পরে সবশেষে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো এবারে দেখে নেব। বাজার থেকে আবার উধাও সয়াবিন তেল। সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকটের মাধ্যমে রোজার আগে দাম বাড়ানোর পায়তারা। আন্তর্জাতিক বাজারে নিত্য পণ্যের যে দর, তাতে দেশের দাম আরও কমার কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা। রমজানের আগে তেলের দাম বাড়বে না বলেছেন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ। ওইসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে সন্দেহ দুদকের। শেখ হাসিনার গুলিগার্করা শত শত বিলিয়ন ডলার চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে বলেছেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই ছিল আজকের পত্রিকাগুলোর সব প্রধান শিরোনামগুলো। এবারে আমরা চলে যাব আবহাওয়া বার্তায়। দর্শক, আজ ঢাকাতে তেমন শীত অনুভূত হচ্ছে না। আমরা অন্যান্য বিভাগগুলোর কি অবস্থা দেখে নেব এক নজরে। চলুন তবে জেনে আসি আজকের দিনের পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 26.7, সর্বনিম্ন 11.8। রংপুরে সর্বোচ্চ 25.5, সর্বনিম্ন 14.7। ময়মনসিংহে সর্বোচ্চ 27, সর্বনিম্ন 14.4। সিলেটে সর্বোচ্চ 27.8, সর্বনিম্ন 15.2। চট্টগ্রামে সর্বোচ্চ 28.4, সর্বনিম্ন 16.1। খুলনায় সর্বোচ্চ 28.3, সর্বনিম্ন 15.5। বরিশালে সর্বোচ্চ 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া পরিস্থিতিও জানছিলাম। এবার একটু আমরা শীত পরিস্থিতির খবর জেনে আসবো। দর্শক, আমরা চলে যাব পঞ্চগড়ে। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। হোসেন রায়হান, আমরা একটু পঞ্চগড়ের শীত পরিস্থিতির খবর জানতে চাই। পঞ্চগড় তো বরাবরই শীতপ্রবণ এবং ঢাকাতে শীত কমলেও কিন্তু পঞ্চগড়ের চিত্র ভিন্ন। কেমন দেখছেন আসলে জনজীবনের কি অবস্থা? সারিকা, শুভকামনা আপনাকে পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে। আসলে পঞ্চগড়ে মানেই হচ্ছে দুর্ভোগ, বিশেষ করে এই শীতের সময়। তো সুখের বিষয় হচ্ছে দুর্ভোগ কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ গতকালকে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনে 26.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ। ফলে গতকাল থেকে কিন্তু তাপমাত্রার পরিবর্তন সাধিত হয়েছে এবং মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু আসলে কমতে শুরু করেছে। আজ যদিও তাপমাত্রা সকাল 6টায় তেঁতুলিয়া নির্ণয় করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তারপরও সকাল থেকে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সূর্যের মুখও দেখা গেছে ইতিমধ্যে, এবং যে দুর্ভোগটা হিমালয় থেকে যে বাতাস যেটি আসে সেটি কিন্তু নেই। ফলে আজকেও সম্ভবত তাপমাত্রার উন্নতি হবে এবং মানুষজন এরকম আশা করছে। আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে মাঘ মাসের পুরো অংশ জুড়েই কিন্তু তাপমাত্রা আসলে এমন থাকবে। তারা ইতিপূর্বে বলেছিল যে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহের যে বিষয়টি ছিল সেটি কিন্তু তারা এখন আর তাদের পর্যবেক্ষণে নেই। ফলে সঙ্গত কারণে আশা করা যাচ্ছে যে তাপমাত্রা উন্নতির দিকে। আর আপনাকে বলি, ইতিমধ্যে মানুষ ফসলের যে পরিস্থিতি, অর্থাৎ এই শীত যাওয়ার সাথে সাথে যেসব ফসল মানুষ ফলাতে শুরু করে, বিশেষ করে এই অঞ্চলে আপনি লক্ষ্য করছেন আমার পিছনে গম, তারপরে চীনাবাদাম, ভুট্টা, এসবের জন্য মানুষ কিন্তু জমি প্রস্তুত করেছে, প্লাস চায়ের প্রস্তুতি কিন্তু মানুষের মধ্যে রয়েছে। সব মিলে একটা ভালো অবস্থা বিরাজ করবে এই মৌসুমে, এমনটি জানা গেছে
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বশেষ যে অবস্থা তাতে সাধারণ মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ, খাদ্য এসব তারা বিলি বন্টন করছে এবং এটি অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই মাসের শেষের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে, তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা ভালো হয়ে যাবে। তো সারিকা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রতিদিনই চেষ্টা করি কয়েকটি বা একটি জেলা থেকে আপনাদের শীত পরিস্থিতির খবর জানাতে। আজ আমরা চলে গিয়েছিলাম শীত প্রবণ এলাকা পঞ্চগড়ে। আমরা দেখছিলাম ভীষণ কুয়াশাচ্ছন্ন একটি সকাল, যদিও শীত কিছুটা কমতে শুরু করেছে আমরা যেমনটা শুনছিলাম। দর্শক, এবারে আমাদের সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, আখেরি মোনাজাতে, যা শেষ হবে আজ। আমরা ইজতেমা ময়দান থেকে আরও খোঁজ খবর নিয়ে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান, আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কয়টা নাগাদ আসলে আখেরি মোনাজাত হতে পারে এবং আজকে জনসমাবেশ কেমন দেখছেন? গতকালই আমাদেরকে জানানো হয়েছে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। তো আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের, সেটি কিন্তু বলা হয়েছে। তো আপনি জানেন আজকে সকালে ভারতের মাওলানা ভাই ফারুকের আহ্বানের মধ্য দিয়ে আজকে দিনের কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আপনি দেখছেন সামিয়ারা নিচে বসে মিছিলের কিন্তু সেই বয়ান শুনছে। বয়ান কিন্তু 9:30 থাকতে হবে। পরে আরেক ইব্রাহিম বয়ান করবেন। ইব্রাহিম তিনি কিন্তু নসিহতমূলক বয়ান করবেন। তারপরে নসিহতমূলক বয়ান শেষ হওয়ার পরপরই হওয়ার কথা রয়েছে, অর্থাৎ যে বয়ানটি সে বয়ান হয়তো 12টা থেকে 12টা 20 পর্যন্ত চলবে। তারপর হওয়ার পরপরই হয়তো জোহর আয়োজন এবং ফুলের এখানে জোহরের নামাজ তারপরে বের হবে। এমনকি ধারণা বলা হয়েছে প্রথম পর্বে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল আর নিরাপত্তার দায়িত্বে দ্বিতীয় পর্বের একই নিরাপত্তা তারা রেখেছে। বিশেষ করে মনোরথকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রফিকুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সোমবার শুরু হয়ে আজ বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। আমরা টঙ্গীর তুরাগ তীরের খোঁজ খবর নিয়ে আসছিলাম। দর্শক, আয়োজনের শুরুতেই বলছিলাম বিশিষ্ট কবি এবং সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষের আজ জন্মদিন। তার পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আমরা এক নজরে জানবো, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে সাথে তাদেরও কয়েকটি বিখ্যাত কাজ নিয়ে আমরা জেনে নেব। 1884 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি ও সমাজসেবক আশালতা সেন। 1904 সালে মাত্র 10 বছর বয়সে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মাসিক পত্রিকা অন্তপুর প্রকাশিত করেন এবং তার জাতীয়তাবাদী কবিতা দৃষ্টি আকর্ষণ করে। তার লেখা উচ্ছ্বাস, উৎস, বিদ্যুৎ ও ছোটদের ছড়া সে সময়ে প্রশংসিত হয়। জীবনের শেষ সময়ে তিনি আত্মজীবনী রচনা করেন। 1932 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ। তিনি রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। ছিলেন কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরি। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি সমাদৃত। 1976 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক অভিষেক বচ্চন। 2000 সালে রিফিউজির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। 2004 সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ধুম চলচ্চিত্রে অভিনয় করেন, যা তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। এরপরে তিনি একে একে বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন।
1985 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বহু রেকর্ডের বরপুত্র এই পর্তুগিজ তারকা। তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। রোনালদো 5টি ব্যালন ডি'র এবং 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা কোনো ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়। 1992 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার নেইমার জুনিয়র। তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেন। নেইমার 19 বছর বয়সে 2011 এবং 2012 সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। তিনি সর্বাধিক পরিচিত তার তরুণ গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। দর্শক, বিশিষ্ট জন তো বটেই, সেই সাথে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা যারা সকাল 24-এর সাথে রয়েছেন, আজ 5 ফেব্রুয়ারি, আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করছি। দর্শক, এবারে আপনাদের চমৎকার একটি তথ্য দিই। বয়সে নয়, মানুষ বাঁচে তার কর্মে। প্রবাদ বাক্যটির যথার্থ রূপ যেন খাগড়াছড়ির চঞ্চল কান্তি চাকমা। সরকারি চাকরি থেকে অবসরের পর নিজ গ্রামের সুবিধা বঞ্চিত 5 জনের পাশে দাঁড়িয়েছেন তিনি। 6 বছর ধরে প্রতি মাসে নিজ অবসর ভাতা থেকে তাদের দিচ্ছেন বয়স্ক ভাতা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে ভাতাভোগীদের সংখ্যা আরও বাড়াতে চান তিনি। তার এই উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মত সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রত্যন্ত উত্তর কামাকুছড়া গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী চঞ্চল কান্তি চাকমা প্রতি মাসে পাওয়া অবসরকালীন ভাতা থেকে নিজ উদ্যোগে আরও 5 জনকে দিচ্ছেন বয়স্ক ভাতা। 2018 সালে মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক পদ থেকে অবসর নেন চঞ্চল কান্তি চাকমা। পরের বছর থেকে নিজ গ্রামের 5 জনকে দিয়ে শুরু করেন ব্যক্তিগতভাবে বয়স্ক ভাতা প্রদান। প্রতি মাসে জনপ্রতি ভাতা হিসেবে দেন 500 টাকা করে। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়াতে চান তিনি। সরকারের সাথে যাদের যোগাযোগ করা সম্ভব হয় না, এইরকম অভাবগ্রস্ত, দুস্থ মহিলা বা বৃদ্ধদের আমি সাহায্য করলে এরা অন্তত তাদের পকেট খরচ, কিছু ওষুধপত্র, ফলমূল কিনে খেতে পারেন, এই আশায় আমি তাদের এই জন্য এই কার্যক্রম কর্মসূচি শুরু করি। অবসরে যাওয়ার পর পরিবার নিয়ে রাঙামাটিতে থাকেন চঞ্চল চাকমা। তবে মাসের শুরুতে বয়স্ক ভাতা দিতে ছুটে আসেন নিজ গ্রামে। ভাতাভোগীদের খোঁজ খবর নিয়ে তাদের হাতে তুলে দেন নগদ টাকা। অসুখ বিসুখগুলা লাগি আর ধর্মগুড়ি আমার টাকা দেন, অনেক দেন, মাঝে মাঝে দিবে রেটিয়া 500 টাকা দেয়। চঞ্চল চাকমার এমন উদ্যোগ সমাজের বিত্তশালীদের জন্য অনুকরণীয় হতে পারে বলে মত জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের। এই সমস্ত ব্যক্তিদের দেখে সমাজে আরো কিছু মানুষ, সমাজের বিত্তবান মানুষ, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে যারা সবসময় এগিয়ে থাকে, ওনাদের একটু এগিয়ে আসা উচিত। তো এইভাবে দেশ এবং সমাজ পরিবর্তন হতে গেলে মানুষের একটু মানসিকতাভাবে হয়তো কার্যক্রম একটু পরিবর্তন হয়ে যায়। ব্যক্তিগত পর্যায়ে এভাবে যদি এগিয়ে আসা হয় প্রত্যেকের তরফ থেকে, তাহলে অন্তত এইভাবে তিনি 5 জন দায়িত্ব নিয়েছেন, যদি এভাবে কয়েকজন দায়িত্ব নেয়, তাহলে আসলে এই ধরনের হতদরিদ্র অসচ্ছল লোক থাকবে না। ব্যক্তিগত পর্যায়ে বয়স্ক ভাতা প্রদানের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধ্য অনুযায়ী নিয়মিত সাহায্য করেন মানবিক মানুষ চঞ্চল কান্তি চাকমা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, চমৎকার সব তথ্য আর আয়োজনের মধ্য দিয়ে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।